মামা আমি কিভাবে বলি, উনি তো আমাদের বাবা। আমি শুধু ভয় পাচ্ছি মাঝপথে যাতে তার চিকিৎসা বন্ধ না হয়ে যায়। চাচু, কি হলো চাচু? চাচু, চাচু, এই কবির ভাই, বাবা। আরে ভাইজান তো অসুস্থ হয়ে পড়ছে, হঠাৎ ব্যথা বাড়ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি বলো, চলো। কবি, ভাইজানের চিকিৎসা বন্ধ হবে না। আম্মু, তুমি যে আমাদের সবার একসাথে থাকাটা অ্যাকসেপ্ট করে নিয়েছো, এটা ফিদা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। ইভেন ও তো এখানে আসতেই যাচ্ছিল না। আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে এখানে নিয়ে এসেছি। আমার উপরে আপনি রাগ করেন আর মনে মনে গালাগালি দেন। সময় মতো আপনাকে ওষুধও খেতে হবে, খাবারও খেতে হবে। সবাই তো বলে তুমি খুব কড়া। আমার দুইটা সন্তান আছে, কবির আছে, ওদের ভবিষ্যৎ কি হতো বলেন? তার উপর এখন তো আবার জেরিনও আছে। হ্যাঁ, কবিরের জন্য যে কত কত ধন্যবাদ তোমাকে দিব। তুমি না থাকলে ওকে আমি মানুষ করতে পারতাম না। তুমি ওকে একেবারে নিজের ছেলের মতো আগলে রেখেছো। কবির আমার নিজের ছেলে না। ও যখন ছোট ছিল মাঝে মাঝে তো জ্বর হতো, সারা রাত জ্বরে কাঁপতো। আপনিও তো দিনের বেলা অফিসে থাকতেন, আমি তো ওকে জ্বরের সময় সারাক্ষণ কোলে নিয়েই থাকতাম। নিজের সন্তানের মতোই তো মানুষ করেছি, তবু কেউ আমার সন্তান না? এখন না বড় হয়েছে, আপনার মতো দায়িত্ববান হয়েছে, চুপচাপ হয়ে গেছে। শিউলি, তুমি এই বাড়ির মায়ের জায়গাটা নিয়ে নিয়েছো। আমি অনেক সময় ভাবি আমাদের মা থাকলে বোধহয় এমনটাই হতো। না ভাইজান, আমি মায়ের জায়গা নিতে পারবো না। আমি শুধু আপনার দেওয়া আশ্রয়টা আগলে রেখেছি, এই আশ্রয়টুকু যেন ভেঙে না যায়। কবির, তুমি চিন্তা করো না, তোমার বাবার কিচ্ছু হবে না। আমরা সবাই তোমার পাশে আছি। আমাদেরকে কি করতে হবে তুমি শুধু সেটা জানাও। থ্যাঙ্কস বানি, কোনো দরকার হলে জানাবো। তোমাকে কল করলে কথা বলতে পারবে? এখন কথা বলতে ইচ্ছে করছে না। তোমার সাথে কি দেখা করা যাবে? এখন না, আমি তোমাকে জানাবো। ওকে, ঠিক আছে। ভাইয়া, কি অবস্থা? ব্যস্ত নাকি? বানি টেক্সট করছিল, ওকে রিপ্লাই দিচ্ছিলাম। কিছু বলবি? বানিটা আবার কে? আছে আমার একটা ফ্রেন্ড। কি ব্যাপার বল না। আচ্ছা শোনো, তোমার এখানে এসব কাজ শেষ হলে তুমি আমার সাথে চলো। কেন, বাবা ডাকছে? না, চাচ্চু ডাকেনি। তুমি আমার সাথে এখন ডাইনিং এ যাবে, গিয়ে নাস্তা করবে। চলো। না রে, আমার খেতে ইচ্ছা করছে না। ইচ্ছে না করলেও খাবে, খেয়ে একটা ঘুম দিবে। চলো। ঘুমও আসবে না রে। সারা রাত হসপিটালে বসেছিলে, কিছু খাও নাই, ঘুমাও নাই। এখন কিছু খেয়ে ফ্রেশ হলে দেখবা শরীর ছেড়ে দিছে আর ঘুম চলে আসছে। চলো ভাইয়া। এখন আবার খাওয়া দাওয়া ঘুম এসব নিয়ে চিন্তা করার সময় নেই।
এখন আমার একটাই চিন্তা, বাবার চিকিৎসা। চাচু তো এখন বাসায় রেস্টে আছেন, তুমি একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঠান্ডা মাথায় না হয় এসব চিন্তা করো। বাবা রেস্ট করছে না, সে ভিতরে ভিতরে ব্যথায় যন্ত্রণায় মরে যাচ্ছে। তাকে তো ইনজেকশন দিয়ে ব্যথা কমিয়ে রাখা হয়েছে, তাকে যত দ্রুত সম্ভব কেমোথেরাপি দিতে হবে। তা তো দিতেই হবে ভাইয়া, সবই করতে হবে, কিন্তু এখন যদি তুমি এভাবে মন খারাপ করে এখানে বসে থাকো তাহলে তো কোনো লাভ হবে না। এখন চলো, ভেতরে চলো, খাওয়া দাওয়া করো, সবার সাথে কথা বলো, দেখো কিভাবে কি করা যায়। কারোর সাথে কথা বলে কোনো লাভ হবে না। টাকাটা আমাকে ম্যানেজ করতে হবে, কিন্তু কিভাবে কি ম্যানেজ করবো সেটাই বুঝতে পারছি না। টাকা তো তুমি ম্যানেজ করবেই, সাথে আমরাও করব। আর আব্বা তো এখানে আছেই, তুমি একটু আব্বার সাথে কথা বলো, আমরা সবাই মিলে ম্যানেজ করব। ছোট চাচুর সাথে তো আমি আগেই কথা বলছি, আব্বা কি বলছে? চাচা তো বলেই দিছে তার পক্ষে কোনো কিছুই করা সম্ভব না। কিছুই করা সম্ভব না মানে কি? কিছু করা সম্ভব না মানে কিছু করা সম্ভব না, সে প্রথম দিনই বলে দিছে। এখন না আমার খুব মেজাজ খারাপ হচ্ছে। এরকম ভাবে সরাসরি না করে দিলে তো মেজাজ খারাপ হবেই। তোমাকে আর কি বলবো, আব্বার এই কথা শুনে তো আমারই মেজাজ খারাপ লাগতেছে। তুমি একটা কথা বলবো, ছোট চাচ্চু বা কারোর উপর আমার মেজাজ খারাপ হচ্ছে না, আমার মেজাজ খারাপ হচ্ছে আমার নিজের উপরে। এতগুলো বছর শুধু স্বপ্ন আর স্বপ্ন দেখে গেছি, ফিল্ম বানাবো, ডিরেক্টর হব, একটা চাকরি পর্যন্ত করিনি। তুই জানিস কতগুলো অফার ছিল আমার, সব ছেড়ে দিয়েছি। ভাইয়া, আর যদি সামান্য একটা সেভিংস থাকতো আমার, বাবাকে নিয়ে আমি ভয় পেতাম না। এটা তোমার দোষ না ভাইয়া। দোষ আমারই। বাবার একমাত্র ছেলে হয়ে আমি কোনো কিছুই করতে পারছি না। তুমি যে এভাবে চাচ্চুর পাশে আছো, এটাই তো অনেক বড় বিষয় ভাইয়া। পাশে থাকলে চিকিৎসা হয়, কেমো আবেগে হয় না। ভাইয়া তুমি এমন কথা বলো না। বাবা সারা জীবন আমার পাশে ছিল, আজ যখন আমার পালা, আমি কোনো কিছুই করতে পারছি না। আমি কি জানিস, একটা অপদার্থ, অপদার্থ আমি, আমি একটা অপদার্থ। ভাইয়া তুমি একা না, আমরা সবাই আছি, তোমাকে শক্ত হতে হবে, ঠিক চাচ্চুর মতো। বাবা বলেছিল সাহস রক্তে থাকে, কিন্তু আজকে আমার রক্তটাই কাঁপছে। কাপুক, তবুও দাঁড়াও, এইটাই সাহস। আপনি তো সব সময় সংসারটা সামনে থেকে আগলে রেখেছেন, কেউ না বুঝুক। আমি তো জানি ভাইজান, আপনি এই সংসারের আসল ভিত। যদি আমি না থাকি, না না ভাইজান, এমন কথা বলবেন না। আপনি থাকবেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। আর যদি কিছু হয়ে যায়, এই সংসারের হাল আমি ধরবো। এই সংসার আমি আগলে রাখবো, আপনার স্বপ্ন, আপনার বাড়ি আমি আগলে রাখবো ভাইজান। বাবা, বাবা, আমি আছি, চাচা আছে, আমরা সবাই তো আছি। হুম, সবচেয়ে বড় কথা হলো তোরা সবাই একসাথে আছিস।
ভাইজান, এখনো অনেক পথ বাকি। আমরা সবাই একসাথেই চলবো। আমি এখন রান্নাঘরে যাই, না হলে দুপুরের খাওয়া বন্ধ হয়ে যাবে। এই কবি, তুই একটু কষ্ট করে রান্নাঘর থেকে খাবারটা নিয়ে নিস। চা রেডি আছে, গরম করে নিস। আর শোন, যাওয়ার আগে কিন্তু অবশ্যই ভাইজানকে ওষুধ খাওয়া যাবে। এখন খেতে ইচ্ছে করছে না, আর আমি একটু বাইরেও যাব। শোন, তুই যদি না খেয়ে থাকিস না, তাহলে তো তুই অসুস্থ হয়ে যাবে। আর বাড়িতে দুইটা অসুস্থ মানুষকে আমি দেখতে পারবো না। আর যেখানে যাবি, নাস্তাটা করে তারপরে বাড়ি যাবি। আর শোন, তুই যাওয়ার আগে কিন্তু ভাইজানকে অবশ্যই ওই যে স্যুপ আর ওষুধ খাওয়া যাবি। যা বাবা, খেয়ে দে। যেভাবে দৌড়াদৌড়ি করছিস, তুই তো অসুস্থ হয়ে যাবি। তুই অসুস্থ হয়ে গেলে তো আরেক ঝামেলা হয়ে যাবে। খেয়ে নেওয়া। তুমি আমার টেনশন করো না তো, আমি যাচ্ছি, আমি খেয়ে নিই। তুমি একটু ঠিক মতো রেস্ট করো, সব ঠিক হয়েছে। ভাইজানের রোগটা তো অনেকদিন ধরে ভোগাইব বলে মনে হইতেছে। হ্যাঁ, ক্যান্সার তো এমনি একটা খারাপ রোগ। তার উপরে ভাইজানে যে ক্যান্সার ধরা পড়ছে, সেটা নাকি আরো ভয়ঙ্কর। কিন্তু এই রোগ তো অল্প কয়েকদিনে হওয়ার কথা না, তাই না? আমার তো মনে হয় অনেকদিন ধরে রোগটা বাসা বাঁধছে। আর তোমরাও আছো, আমারে তো কোনো কিছু জানাও না। এই ভাইজানের শেষ সময় এসে আমার জানতে হইলো, তাই না? আমি যদি ঢাকায় না আসতাম, তাহলে তো তোমরা আমার কোনোদিন জানাইতাই না। আর ক্যান্সার তো মাত্র ধরা পড়লো, তো জানাবো কি করে? ভাইজান যখন অসুস্থ হয়েছে, তারপরে তোরে জানানো হয়েছে। আর ভাইজানের শেষ সময়টা বলতেছিস কেন? আচ্ছা, ক্যান্সার হইলে মানুষ বাঁচে, হ্যাঁ? আর ভাইজানের রোগ যে স্টেজে আছে, তো কোনোই আশা নাই। এরকম করে বলিস না রে ভাই, হায়াত মৌত সব আল্লাহর হাতে। এখন জরুরি হচ্ছে ভাইজানের চিকিৎসাটা শুরু করা। শুনছি তো এটা মেলা খরচের ব্যাপার, এটা বড় লোকের রোগ। আমার মতো গরিব মানুষের এই রোগ হইলে একদিনের চিকিৎসার খরচও চালাইতে পারতাম না। তুমি জানো, আমি বাজারে যাই মাথা ঘুরে পড়ে গেছিলাম। পরে ওই ফার্মেসির ডাক্তারের কাছে যাইয়া যখন ওই প্রেশার টেশার মাপাইলাম, সে আমারে কইলো ইমার্জেন্সি সদর হাসপাতালে যায় ডাক্তার দেখাইতে। আমার নাকি পালস টালস খুঁজা পায় না, আমার নাকি হার্ট অ্যাটাক হইতে পারে। বলিস কি, ডাক্তার দেখেছিলি? আরে না, ডাক্তার দেখাবো কি জন্য? ওই ডাক্তার যে পরিমাণ টেস্ট দেবে, ও মেলা খরচের ব্যাপার। ভাইজানের তো চিকিৎসাটা শুরু করতে হবে। আমার বেতনের টাকা দিয়া, সংসার খরচ বাদ দিয়া যা ছিল সব টেস্ট ফেস্ট করাতে যা শেষ হয়ে গেছে। এখন তো ভাইজানের কেমো শুরু করতে হবে। তুই এখন একটু দেখ কি করতে পারিস। আরে আমি কিসের কি করব? দেখ ভাই, ভাইজানের ফার্স্ট কেমো টাকাটা তুই একটু ম্যানেজ করে দিই। কি বলো মেজো ভাই, আমি কেমনে পারবো? এটা কি 2-4 হাজার টাকার মামলা যে কারো কাছ থেকে ধার করে এনে তোমার দিয়ে দিলাম? শুনছি এক একটা কেমো দিতে নাকি কয়েক লাখ টাকা লাগে। হ্যাঁ, অনেক টাকাই লাগে রে। কিন্তু এই মুহূর্তে আমার বা কবিরের এত টাকা ম্যানেজ করার সামর্থ্য নাই। আর তুই ফার্স্ট কেমো টাকাটা তুই ম্যানেজ করে দে, পরে না হলে কি করা যায় না করা যায় সেটা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেব। মনে তুমি কি আমার উপরে চাপাই দিতেছো নাকি? চাপাই তুমি কেন? চাপাই দেওয়ার কিছু নেই রে ভাই। তুই আমার ভাই, তাই তোর কাছে রিকোয়েস্ট করতেছি। তুমি তোমার কাছ থেকে খরচ করো। আমার কাছে থাকলে কি আর তোর কাছে যেতাম নাকি? আমার কাছে যদি থাকতো তাহলে এত কথা কইতে হইতো না, আমি দিয়েই দিতাম। আমারে কেউ সাহায্য করুক আর না করুক, আমি ফিরাইতাম না। তোরে কি কেউ কখনো হেল্প করে নাই?
দাও মেজো ভাই, পুরান কথা তুলে কোনো লাভ নাই। আমার পক্ষে যে কোনো কিছু করা সম্ভব না সেটা তোমার অফিসে বসেই বলছিলাম। হ্যাঁ বলছিলি, আমি শুনছি। আমি তোর কিছু বলি নাই। আমি শুনতে চাইছিলাম কবির কি বলে, সেটার জন্য বসেছিলাম। আমি তো কবিরের সামনেই বলছি যে আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না, বলছি না? না, আমি তো চলেই যাইতাম, থাকতাম না এখানে। ভাইজান হঠাৎ করে অসুস্থ হইলো বলে থেকে গেলাম, আর তুমি এখন বৈশা সেই টাকার কথাই আমারে বলতেছো। দেখ, তুই আমাদের ভাই, বিপদের সময় তোরে বলবো না তাহলে কাকে বলবো? আমার বিপদের সময় কে কি করছে না করছে সেটাও আমি জানি। একটা জমিন কেনার জন্য তোমার কাছে টাকা চাইছিলাম, দিছিলা? আহ, কিসের সঙ্গে কি কথা? আমি কিছুই বলতে চাই না। আমি শুধু বলতে চাই আমার পক্ষে এই মুহূর্তে কোনো রকম সাহায্য করা সম্ভব না। আর যদি সম্ভব হয় পরে কখনো, অবশ্যই আমি কিছু না কিছু করব। আব্বা, আমি আর এই বাসায় থাকবার পারতাছি না। খাসা কইতাছি, প্রত্যেকটা দিন মনে হয় এই বাড়িতে আমার দমটা বন্ধ হয়ে আইতাছে। তুমি আমার একটা ফ্ল্যাট কিনা দাও, আমি তোমার জামাই নিয়ে ওইখানে গিয়ে থাকুম। না আম্মা জান, ফ্ল্যাট তোমারে কিনে দিবার পারুম না। তুমি নিজে নিজে বিয়া করছো, এখন স্বামী তোমারে যেখানে রাখবো ওইখানে তোমার সংসার করতে হবে, আমি বুঝছো? সব বুঝি আব্বা, কিন্তু এই বাসায় থাইকা আমি আর এত কষ্ট করতে পারুম না। তুমি জানো সকালে নাস্তা পাই না, পাক ঘরে বি যাইবার পারি না। শাশুড়ি একটা উঠতে বইতে খালি মুখের উপর মুখ ঝামটা মারে। এমনি কি সংসার করা যায় তুমি কও? আমি থাকুম না, আমি আলাদা গিয়ে থাকুম, তুমি আমার একটা ফ্ল্যাট কিনা দাও। এইসব তুই কি বলতেছিস? কার সাথে কথা বলতেছিস? আব্বা, আমি তোমার লগে একটু পরে বাতচিত করতেছি। না না, কোনো সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে, বল। কার সাথে কথা বলতেছিস তুই? আব্বার সাথে কথা বলতেছিলাম। আমি আর এখানে থাকতে পারবো না। তুই কি পাগল হয়েছিস? তুই এই সময় এইসব কথা বলতেছিস? দেখ, বড় চাচা অসুস্থ, আমরা সবাই টেনশনে আছি, আর আর তুই আছিস ফ্ল্যাট নিয়ে। আচ্ছা, আমি কেন এত সব ঝামেলা নিতে যাবো আমাকে বলতো? আমার কি বয়স হয় নাই সংসার করার? আমি বিয়ে করছি কি এই ঝামেলা পোহানোর জন্য, নাকি একটু শান্তির জন্য বলতো তুই? ঝামেলা তো আমি বানাই নাই, পরিস্থিতিটা এরকম। পরিস্থিতি সবসময় এমনই থাকবে, কিন্তু তাই বলে কি আমার জীবনটা থেমে থাকবে তুই বল? কোনো কিছুকে অপেক্ষা করে? আমার কত স্বপ্ন ছিল বিয়ের আগে, নাচবো, ছবি তুলবো, সাজবো, ঘর সাজাবো, পার্টি করব, হানিমুন করব। তুই বল, কিছু হয়েছে আমার? দেখ মিথিলা, স্বপ্ন দিয়ে পেট ভরে না। হ্যাঁ, আর কষ্ট দিয়েও মন ভরে না। বিয়ের পর থেকে এই বাড়িতে খালি অপমান আর অপমান পাইছি আমি। বাড়িতে অসুস্থ মানুষ, কান্না, অভিযোগ, একটা দিনও মনে হয় না যে আমি এখানকার নতুন বউ। দেখ, আমি তো মাকে বোঝানোর ট্রাই করতেছি, তুই কি দেখতেছিস না? দেখি, কিন্তু আমারও তো একটা মন আছে সাব্বির। তোদের বাড়িতে এত ঝামেলা নিতে পারবো না, আর তোর মার সামনে আমি পুতুল হয়ে বসে থাকতে পারবো না। তাহলে তুই কি চাস? দেখ সাব্বির, আমি একটা নিজের ঘর চাই, যেখানে কেউ হঠাৎ করে আমার দরজা দিয়ে ঢুকে পড়বে না, আমার কারো ঝগড়ার শব্দে ঘুম ভাঙবে না, কেউ আমার ড্রেস আপ নিয়ে কথা বলবে না, এতটুকুই। দেখ মিথিলা, তুই জানিস আমার একটা ঘর ভাড়া নেওয়ারও সামর্থ্য নেই। জানি, এই জন্য আমি আব্বারে বলছি আমাদের একটা ফ্ল্যাট কিনে দিতে। দেখ, আমি শুধু একটু শান্তি চাই, তুই বিশ্বাস কর, আমি আর কিচ্ছু চাই না। জামাইয়ের ঘরে এসে বাপের টাকায় শান্তি। তাতে সমস্যা কি? ওটা তো আমার বাপ, তাই না? আমি তো তার মেয়ে, আমার একটা ভালো জীবন হোক, এটা কি আমার বাপ চাইবে না? আর আমি তাহলে কিছুই না? তুই সব, কিন্তু এই সংসার আমার সব স্পিরিট নষ্ট করে দিচ্ছে সাব্বির। আমি তোর সাথেই থাকতে চাই, কিন্তু এই পরিস্থিতিতে না। তাহলে তুই বলতে চাচ্ছিস যে আমি তোর জন্য যথেষ্ট না? আমি কখন এই কথা বললাম? আমি এই কথা বলতে চাই নাই, ব্যাপারটা তা না। দেখ, তুই আমার সব স্বপ্ন পূরণ করতে পারছিস না, এটাই বাস্তব। তাহলে তোর কাছে আমার কোনো মূল্য নেই? আরে, মূল্য যদি নাই থাকবে তাহলে আমি তোর সাথে দাঁড়া দাঁড়া এগুলো কেন বলতেছি? আমি তো চুপচাপ চলে যাইতাম না? তাহলে এখন তোর সিদ্ধান্ত কি? দেখ, আমি আর এখানে এভাবে থাকতে পারবো না। এরকম ভয়, আতঙ্ক, অপমান নিয়ে আমি আর থাকতে চাই না। তুই বুঝিস মিথিলা,
তোর কথাগুলো আমাকে কতটা ছোট করে দিচ্ছে। আমি তোকে ছোট করতেও চাইনি আর কষ্ট দিতেও চাইনি। দেখ সাব্বির, আমি শুধু একটু শান্তিতে বাঁচতে চাই। দেখ, তুই তো আমাকে 2টা মাস সময় দিয়েছিস, 2টা মাস পার হোক, তারপর যা সিদ্ধান্ত নেয়ার নিস। 2 মাসে যে তুই কি করতে পারবি সেটা তো আমার বোঝা হয়েই গেছে। আব্বারে বলেও কোনো লাভ হলো না, কি হবে আমার? দেখ মুসো ভাইয়া, সে তো নিজেই আছে অনেক বড় ঝামেলায়, তার মা এখনো আমাকে মেনেই নেয়নি। কিন্তু আমি তো জানি আন্টি তোমাদের একসাথে থাকতে বলেছেন। আমরা সবাই আলাদা আলাদা দুঃখ নিয়ে বসে আছি, কিন্তু সবার দুঃখগুলো না একই সুতায় বাঁধা। তোমার ডিসিশন আমি রেসপেক্ট করি, তুমি যেভাবে করবে সেটা ঠিকভাবেই করবে। জাস্ট তুমি একটু মনে রেখো যে আই এম দেয়ার। তুমি যখন যা করবে আমাকে জানালে আই উইল হেল্প ইউ। তুমি কি ভয় পাচ্ছ চাচ্চু? মরার ভয় না রে, মানুষ যখন বুঝতে পারে তার সময় শেষ, তখন তার মনে হয় তার অনেক কিছু বলার ছিল, সে বলতে পারেনি। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।